কি ব্যাপার, আপনি আমার স্ত্রীর দিকে এরকম ভাবে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন কেন? আপনার শেষ ইচ্ছা ছিল আমার বাড়িতে আসার। আপনার কিছু বলার থাকলে বলুন। জি স্যার, আছে। আমার অনেক কথা বলার আছে স্যার। ওগো, তুমি আমাকে নিয়ে যেতে বলো না, আমার কেমন যেন ভয় লাগতেছে। উনি কেমন ভাবে তাকিয়ে আছে? ভয়ের কিছু নেই, উনি ফাঁসির আসামি। আজ রাত 12টা 1 মিনিটে তার ফাঁসি হবে। বলুন কি বলতে চান? আমি যদি স্যার আমার মৃত্যুর আগে আমার শেষ ইচ্ছার কথা বলি, আপনি পূরণ করতে পারবেন স্যার? স্যার, মৃত্যুর আগে আমার শেষ ইচ্ছা হচ্ছে আমি আপনার স্ত্রীকে একবার বুকে জড়িয়ে ধরতে চাই। একবার অনুমতি দিবেন স্যার? আপনার স্ত্রীকে আমার বুকে জড়িয়ে নেওয়ার যদি একবার অনুমতি দিবেন। হোয়াট? আপনি এসব কি বলছেন? আপনি আমার ওয়াইফকে কেন জড়িয়ে ধরতে চান? কারণ আমি ওর জন্মদাতা পিতা, ওর মেয়ে। না না, এই বুড়িটা মিথ্যা কথা বলতেছে। আমি কেন তার মেয়ে হতে যাব? আমি আপনার মেয়ে না। আমি যতদূর জানি আপনি পেশায় একজন মুচি, আর একজন মুচি হয়ে জজের স্ত্রীকে আপনি নিজের মেয়ে দাবি করছেন। এর যথার্থ প্রমাণ আছে আপনার কাছে? জি স্যার, প্রমাণ আছে। তাহলে শুনো। এই যে আমার জুতোটা একটু সেলাই করে দেন তো, তার আছে, একটু তাড়াতাড়ি দেন। তুমি জানো, তোমরা ঢাকায় আসার পরে তার কিছুদিন পরে আমিও ঢাকায় চলে আসি। এরপর তন্ন তন্ন করে তোমাদের খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। আচ্ছা এখন বলো, আমার মেয়েটা কোথায়? কতদিন আমার মেয়েটাকে দেখি না। কি হলো শিখা, তুমি চুপ করে আছো কেন? বলো বলো, আমার মেয়েটা কোথায় বলো। তুমি তাহলে আমাদের খুঁজতে খুঁজতে ঢাকা পর্যন্ত চলে এসেছো। আমার মেয়েকে আমি কেন এই গ্রাম থেকে নিয়ে এসেছি? কারণ আমি চাইনি আমার মেয়ে তোমার মতো মুচির পরিচয়ে বড় হোক। তোমার মতো মুচির মেয়ে হয়ে যদি ও বড় হতো, তাহলে ও ভালো স্কুলে পড়তে পারতো না, ওর জীবনটা সুন্দর হতো না। তাই তো আমার মেয়ের জীবন থেকে মুচি বাবার নাম মুছিয়ে ফেলার জন্য আমি আমার মেয়েকে ঢাকায় নিয়ে এসেছি। আর তুমি পেছনে পেছনে চলে এসেছো। মুচি হলেও তো আমি ওর জন্মদাতা বাবা। আমি ওকে জন্ম দিয়েছি, জন্মের পর কোলে পিঠে করে কত আদর করেছি। এরপর একটু বড় হওয়ার পরে তুমি আমার মেয়েটাকে নিয়ে চলে আসলে, আমাকে জানাওনি। আমি তো বাবা, আমি তো মেয়েকে ছাড়া থাকতে পারি না, খুব কষ্ট হচ্ছিল। এই জন্যই আমি ঢাকায় চলে আসি। ঢাকায় চলে আসার পরে জীবন জীবিকার জন্য এই মুচির কাজ করছি। কি করব? কিন্তু এখন তোমাকে যখন পেয়ে গেছি, আমি আমার মেয়েটাকে দেখতে চাই। তুমি তুমি আমার জীবন থেকে আমার মেয়ের নামটা মুছে ফেলতে পারো না। চুপ করো, তুমি কখনোই আমার মেয়ের মুখ দেখতে পারবে না। আর আমি আমার মেয়েকে কখনোই বুঝতে দিব না যে ওর বাবা একজন মুচি ছিল। আমি দিন রাত কষ্ট করে চাকরি করে আমার মেয়েকে এই শহরের সবচাইতে ভালো স্কুলে পড়াচ্ছি। সেখানে কাউকেই বুঝতে দেব না আমার মেয়ের বাবা একজন মুচি ছিল। ভুল করেও আমাদের পিছু পিছু আসবে না, আর কখনো আমাকে বউ বলে দাবি করবে না। শিখা, শিখা দাঁড়াও, দাঁড়াও, শোনো। শিখা, শিখা, শিখা দাঁড়াও। ও দাঁড়াও শিখা। শিখা, শিখা তুমি আমাকে অস্বীকার করো, তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার মেয়ের মুখটা একটু আমাকে দেখতে দাও। রাস্তার মানুষজন কিন্তু তাকায় তাকায় দেখতেছে। আমার সামনে থেকে সরে যা বলতেছি। না,
আমি আমার মেয়ের মায়া ভরা মুখটা না দেখা পর্যন্ত এখান থেকে এক পাও নড়বো না। তুমি আমার মেয়েকে আমার বুকে ফিরিয়ে দাও। তোমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য কি গ্রাম থেকে আমি আমার মেয়েকে শহরে নিয়ে এসেছি? যে মেয়েকে আমি 10 মাস 10 দিন আমার গর্ভে ধারণ করেছি, কি করে ভাবলে একজন মুচির কাছে আমি সেই মেয়েকে দিব? কেন? আমার মেয়ের প্রতি কি আমার কোনো অধিকার নেই? আমি ওর বাবা, আমি ওকে জন্ম দিয়েছি। আমার মেয়েকে আমার কাছে ফেরত দিয়ে দাও। আমি কিন্তু ভালো করে বলছি, আমার পথ থেকে সরে দাঁড়াও। আমার মেয়েকে না পাওয়া পর্যন্ত এখান থেকে আমি কোথাও যাব না। দাঁড়া, মজা দেখাচ্ছি। এই ছিনতাইকারী, কে আছো? কি করছো? তোমার সবকিছু নিয়ে গেল। এই কে আছো? বাঁচাও আমাকে, সবকিছু নিয়ে গেল। কি করছো? তোমার সবকিছু নিয়ে গেল। এই কে আছো? বাঁচাও আমাকে, সবকিছু নিয়ে গেল। কি করছো? তোমার সবকিছু নিয়ে গেল। আরে আন্টি না? কি করছো? তোমার সবকিছু নিয়ে গেল। সবকিছু নিয়ে গেল। কিনেছস বল, কিনেছস? ভাই বিশ্বাস করেন, আমি কিছু চিন্তাই করিনি। মিথ্যা কথা বলিস কেন? হ্যাঁ, তুই আমার ফোন নিয়ে টাটারি করিস চাই। তোরে আজকে পুলিশে দিব, এরকম চিন্তাকে সব আজকে পুলিশে দেওয়া লাগবে। ঠিক আছে, পুলিশে দেওয়ার দরকার নেই, এবারের মতো ক্ষমা করে দাও। আচ্ছা আন্টি যান, আমরা দেখতেছি, আপনি যান, ব্যাপারটা আমরা দেখতেছি। এই, দেশে চিন্তাকে অবস্থা এমনি অনেক বেশি, তোর মতো 2-3টা মরলে শুয়েবো না। এই মার ভাই 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 আমার বাড়ি না। বাহ, আপনি ওই দিনে চিন্তাকারী না? দেখে ভালো লাগতেছে। শুনেন, এটাই ভালো লাগলে মুচির কাজ করে খাবেন, তাও চিন্তাই করবেন না। ভাই বিশ্বাস করেন, আমি আসলে চিন্তাইকারী না। আপনি আবার মিথ্যা কথা বলতেছেন। আচ্ছা ভাই, আপনি আমাকে একটা কথা বলতে পারবেন? কি কথা? ওই যে সেদিনকার যে মহিলা আমার ছিনতাইকারী বানিয়েছিল, ওই যে আপনি তারে আংটি বলে ডাকছিলেন, উনি কোথায় থাকেন, বাসা কোথায়, ওনার ঠিকানাটা একটু বলতে পারবেন? কেন, কি দরকার? এখন যদি বলি সে আমার বউ, তাহলে বিশ্বাস করবে না, ঠিকানাও দেবে না। আসলে ভাই বিষয়টা হচ্ছে কি, আমি সেদিনকার কর্মকাণ্ডের জন্যে খুব অনুতপ্ত, এই জন্যে তার কাছে ক্ষমা চাইতে চাচ্ছি। আপনি যদি ঠিকানাটা দেন তাহলে ওনার বাসায় গিয়ে আমি একটু ক্ষমা চেয়ে নিতাম। আর দেখেন না, এই যে আমি সব কিছু বাদ দিয়ে এখন জুতা পলিশ করা শুরু করছি। আরে আশ্চর্য, আপনি না একটু আগে বললেন আপনি চিন্তাকারী না, এখন আবার বলতেছেন আপনি চিন্তাকারী, ওই দিনে ঘটনার জন্য ক্ষমা চাইতেছেন। ঘটনা কি বলেন তো ভাই ভালো মতো? আসলে ভাই সবার সামনে তো সব কিছু বলা যায় না, এই জন্য একটু গোপনে গিয়ে আমি ওনার কাছে ক্ষমা চাবো, এই আসবে। আচ্ছা ঠিক আছে, ওনার ঠিকানাটা দিচ্ছি। শোনেন, ওনার বাসা হচ্ছে উত্তরা 7 নম্বর সেক্টরে যাবেন, 39 নম্বর বাসা, ঠিক আছে? লিফটটা 2-এ থাকে উনি। আপনারে অনেক ধন্যবাদ ভাই। আচ্ছা ঠিক আছে, থাকেন তাহলে। হ্যাঁ, গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই এইটা কি 7 নম্বর সেক্টর 39 নম্বর বাসা? হ্যাঁ, কিন্তু আপনি কার কাছে আসছেন? ওই যে একটা মেয়ে থাকে ওর মায়ের সাথে, ওই বাসাটা কি? ও, আপনি কি শিউলির মায়ের কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন ভাই। ও, তারা তো 2 দিন আগে ভাড়া ছেড়ে দিয়ে চলে গেছে। বলেন কি ভাই? আচ্ছা ভাই, ওরা এই বাসা ছেড়ে কোথায় গেছে আমাকে একটু বলতে পারবেন? সেটা আমি কেমনে বলবো? উনি তো এখান থেকে 2 দিন আগে চলে গেছে, কিন্তু আপনি শিউলির মাকে কেন খুঁজতেছেন? আসলে ভাই ওই শিউলি মেয়েটা আমার মেয়ে। ও, তাই নাকি?
আপনি শিউলির বাবা, কিন্তু শিউলির মা তো কখনো বলে নাই যে আপনি শিউলির বাবা। আপনাকে তো আমি দেখছি রাস্তার পাশে আপনি জুতো সেলাই করে। আসলে আমি মুচি বলে শিউলির মা আমার পরিচয় কোথাও দেয় না। আমার মেয়েটাকে নিয়ে আমাকে না বলে গ্রাম থেকে ঢাকায় চলে আসছে। আমি আমার মেয়েটার টানে ঢাকায় চলে এসেছি ভাই। আরে ভাই, আপনি আরো কয়েকটা দিন আগে আসবেন না, তাহলে তো আপনার মেয়েকে নিয়ে যেতে পারতেন। ভাই, কতদিন আমার মেয়েটা রেখে দেখি না, ওর জন্য আমার মুখটা ফেটে যাচ্ছে। থাক, আপনার কান্নাকাটি করেন না। আপনার মেয়েটা না অনেক সুন্দর, যে দেখে তার মায়ে পড়ে যায়। ভাই একবার ভেবে দেখেন ভাই, আমি একজন মুচি বলে আমার সন্তানকে আমার মুখ থেকে কেড়ে দিয়ে গেছে। আপনিই বলেন এটা কি তার ঠিক হয়েছে? শিউলির মেয়েটা ঠিক করে নাই, কিন্তু আমি মানুষ হিসেবে আপনার দুঃখটা আমি বুঝি। আপনি একজন মুচি হলে কি হয়েছে, আপনার দুঃখ কেউ না বুঝলেও আমি বুঝি। ভাই, আমি যদি কখনো শিউলি আর শিউলির মার সন্ধান পাই, অবশ্যই আপনাকে আমি জানাবো। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি তো আমার এই মুচির দোকানটা চিনেন, যদি একটু গিয়ে আমাকে জানান আমি খুব খুশি হব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আসি। কি ব্যাপার, সারাক্ষণ এভাবে মন খারাপ করে বসে থাকলে চলবে? আমাদের নতুন নতুন বিয়ে হয়েছে, এখন হাসি খুশি থাকার সময়। তুমি যদি মন খারাপ করে বসে থাকো তাহলে ভালো লাগে বলো তো? আসলে আম্মুকে অনেক মিস করছি, আম্মুর কথা অনেক মনে করতেছি। দেখো, চিরদিন কারো বাবা মা বেঁচে থাকে না। মানুষ মরণশীল, যার জন্ম আছে তার মৃত্যু আছে। আমরা এই যে বেঁচে আছি, কখন মারা যাব ঠিক নেই। তাহলে শুধু শুধু এই বিষয় নিয়ে মন খারাপ করে লাভ আছে? তোমার মায়ের জন্য শুধুমাত্র দোয়া করা ছাড়া আর আমাদের কিছুই করার নেই। তবুও তো আম্মুর কতটা স্বপ্ন ছিল জানো, যে আমার অনেক বড় ঘরে বিয়ে হবে, আমি সুখে শান্তিতে সংসার করব। কিন্তু আফসোস, আম্মু আমার সুখটা দেখে যেতে পারলো না। দেখো, আমার বিয়ে ঠিকই হলো, কত বড় বাড়িতে আমি বউ হয়ে এসেছি, আমার স্বামী কিনা জজ, অথচ আমার সুখটা আমি আম্মুর সাথে ভাগ করে নিতে পারলাম না। তুমি এতটা মন কেন খারাপ করছো বলো তো? তোমার বাবা তো এখনো বেঁচে আছে, তোমার মা তোমার বিয়ে দেখে যেতে পারেনি তো কি হয়েছে? তোমার বাবা তো আমার হাতে তোমাকে তুলে দিয়েছে, তাই না? এর থেকে বড় পাওয়া কি হতে পারে? দেখো, আমার সেই সৌভাগ্য হলো না। আচ্ছা, এসব কথা বাদ দাও, চলো ঘরে চলো, ঘুমোতে হবে, অনেক রাত হয়েছে। কালকে সকালে আবার কোর্ট আছে, ওঠো। এই দাও দাও দাও, এই দাও। আপনারা চিনা চিনা লাগতেছে। ও, এবার আমি চিনতে পারছি, আপনি শিউলির বাবা না? আমি না আপনারা কত জায়গায় খুঁজতেছি। ভাই, আমার মেয়ের খোঁজ পাওয়া গিয়েছে? আপনার শিউলির খোঁজ পাওয়া গেছে? আপনার তো কপাল খুইলা গেছে, আপনার মুসিগিরি করতে হইব না। আপনি এসব কি বলছেন ভাই? আরে তোমার বউ আমাদের বাসা ছেড়ে অন্য বাসায় যাওয়ার পর দুর্ঘটনায় মারা যায়। কি বললেন ভাই? আমার শিউলির মা বেঁচে নেই ভাই? তাহলে আমার শিউলি মা এত বছর কার কাছে ছিল? আরে ভাই, আমি ওই কথাই তো বলতেছি। শিউলির মা মারা যাওয়ার পরে ওই বাড়ির যে মালিক আছে, ওই মালিক যাদের সাথে আপনার মেয়ের বিয়ে দেয়। কি বলছেন ভাই? আমার মেয়েটার বিয়ে হয়ে গেছে? আচ্ছা ভাই, আমার মেয়েটা এই মুচি বাবাকে চিনতে পারবে তো? আচ্ছা ভাই, ওর কার সাথে যেন বিয়ে হয়েছে বললেন? জজের সাথে? আচ্ছা, ওই জজের বাসার ঠিকানা একটু আমাকে দিতে পারবেন? বিশ্বাস করেন ভাই, আমি যদি আমার মেয়েকে দেখতে পাই, এত বছর পরে যদি আমার মেয়েটাকে একবার বুকে জড়িয়ে ধরতে পারি, তাহলে আমার দুঃখ কষ্ট আর কিছুই থাকবে না। আমি তোমার ঠিকানা ঠিকই দিচ্ছি, কিন্তু জজ সাহেবের বাড়ি ঢুকতে পারবে কিনা আমি জানি না। এত বছর পর তুমি যদি গিয়ে বলো জজ সাহেব তোমার জামাই, আর সে যদি জানতে পারে তুমি একজন মুসি, সে জীবনও বিশ্বাস করবে না। ভাই, কেউ বিশ্বাস করুক আর না করুক, আমি জানি আমার মেয়েটা একবার আমার মুখ দেখলে ও আমাকে ঠিকই চিনতে পারবে। আপনি একটু আমাকে জজ সাহেবের বাসার ঠিকানাটা দেন না? আপনি এই যে সামনে একটা মোড় আছে, এই মোড়ের পাশেই গেলে সাদাটা বিল্ডিং, ওর 6 তলা লিফটের। আপনারা অনেক ধন্যবাদ ভাই। আচ্ছা ঠিক আছে, আসি
আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। হেই, কই যায়? ভাই এটা কি জজ সাহেবের বাসা? হ্যাঁ বেটা, তোর মতো পাগল ছাগল রাস্তার পাগল জজ সাহেবের বাড়ি খুঁজে কি করবি? ভাই আমি পাগল না, আমি একজন মুচি। মুচি, তাহলে কি তুমি জজ সাহেবের জুতা পালিশ করবা? যদি বলি জজ সাহেবের বউ আমার মেয়ে, তাহলে তো আমাকে মারও দিতে পারে আর তাড়িয়েও দেবে। তার থেকে এটাই বলি যে জজ সাহেবের জুতা পালিশ করে দিতে চাই। ভাই আমি সত্যি সত্যি একজন মুচি, খুব ভালো করে জুতা পালিশ করতে পারি। আপনি যদি একটু আমাকে সুযোগ করে দেন তাহলে আমি জজ সাহেব আর তার বউয়ের জুতা পালিশ করে দেব। একটু সুযোগ করে দেন না ভাই। এত সোজা না, তুমি চাইলেও জজ সাহেব আর জজ সাহেবের বউয়ের জুতা পালিশ করতে পারবে না। তাহলে আপনি বলুন আমাকে কি করতে হবে? হেই, তোর মতো পাগল ছাগল এই জায়গায় ফাও পেছন না পেরে যা তো, যা পাশের সামনে থেকে যা। ভাই আপনি ইচ্ছে করলেই পারেন আমাকে একটু সুযোগটা করে দেওয়ার জন্য। আপনি যদি জজ সাহেব আর তার বউয়ের জুতো পালিশ করার সুযোগটা আমাকে করে দেন তাহলে আমি আপনাকে বকশিস দেবো ভাই। ধর বেড়া, তোর মতো একটা রাস্তার মুচি এই জজ সাহেবের বাড়ির দারোয়ানে দেবো বকশিস? তুই আমারে কয় টাকা বকশিস দিবি? তুই যদি আমারে মোটা অঙ্কের বকশিস দেস তাহলে আমি তোর ব্যবস্থাটা করে দিতে পারি। আচ্ছা তাহলে আপনি বলেন কত টাকা দিতে হবে? আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি কালকে সকালে এসে আপনাকে আমার সিদ্ধান্তটা জানিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, আসে ভাই। তাহলে মনে কইরা। আচ্ছা। আয়, কি হয়েছে তোর? কোর্ট থেকে আসার পর থেকে দেখতেছি তুমি অনেক চিন্তিত। এনিথিং রং? আসলে বিচারকের চেয়ারে যখন নিজেকে বসাই তখন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার পরিচয় ভুলে যেতে হয়। শুধুমাত্র সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচার করতে হয়। জানো, মাঝে মধ্যে নিজেকে অনেক অসহায় মনে হয়। সত্যটা জানার পরেও অনেক সময় বিচারটা মিথ্যার দিকে চলে যায়। আচ্ছা কি হয়েছে আমাকে একটু ক্লিয়ারলি এক্সপ্লেন করো। আসলে আজকে নিজে হাতে একজনের যাবজ্জীবনের রায় দিয়েছি, ধর্ষণ মামলার আসামি। কিন্তু বিশ্বাস করো, যে ধর্ষণ করেছে সে আমার ছোটবেলার বন্ধু। ও খুব শান্ত স্বভাবের একটা মানুষ ছিল। আমি জানি ওর দ্বারা এটা সম্ভব না, হয়তো ওকে ফাঁসানো হয়েছে, কিন্তু সঠিক সাক্ষ্য প্রমাণ না থাকায় আমার কিছু করার ছিল না। আমি ওকে যাবজ্জীবন দিতে বাধ্য হয়েছি। আচ্ছা কি আর করার বলো, আইনের কাছে তো তোমাদের হাত পা বাঁধা। উপযুক্ত প্রমাণ ছাড়া তো কোনো কিছু করাও যায় না। যা হবার তা তো হবে। বলো, চলো টেবিলে খাবার দিয়েছি, খেয়ে নেবে। চলো ফ্রেশ হয়ে নাও, আসো। ওরে আমার ফুল বানু রে, এত বেলা হয়ে গেল এখন আইতেছে না। ওই বাড়ির কাম কি শেষ হয় না? কি আর করবো, টেনশন লাগে। আজকাল বড় লোকের ফোলাবান এত ভালো না, কাজের মেয়ের দিকে নজর দেয়। এই যে দারোয়ান ভাই। এই মিয়া, তুমি আমার দারোয়ান ভাই কইয়া ডাকো কেন? হ্যাঁ, আমি হইলাম জজ সাহেবের বাড়ির দারোয়ান, কোনো সাধারণ দারোয়ান না। আমার ক্ষমতা একজন পুলিশের চেয়ে কোনো অংশে কম না। তুমি আমার ভাই ডাকবা না, স্যার কয়ে ডাকবা। আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। আমি এখন থেকে আপনাকে স্যার বলেই ডাকবো। আচ্ছা দারোয়ান স্যার, ওই যে আপনাকে আমি এর আগে বলে গেছিলাম যে জজ সাহেব আর তার বউয়ের জুতা পালিশ করব। আচ্ছা এখন যদি আমি শুধুমাত্র জজ সাহেবের বউয়ের জুতা পালিশ করি তাহলে কি কোনো সমস্যা আছে? আর আপনি যে টাকাটা চেয়েছিলেন সেই টাকাটার এখন আমি অর্ধেকটা দিয়ে দেবো, কেমন? ওরে সিটারের ঘরে সিটার, বাটপারের ঘরে বাটপার, তুমি তো একটা স্বার্থপর মুসি। আচ্ছা ঠিক আছে,
যেহেতু জজ সাহেবের বউয়ের জুতা পালিশ করতে বেশি একটা সময় লাগবে না, আমি তোমার ওই ব্যবস্থা করে দিব। দাও, অর্ধেক টাকাই দাও। কি যে বলেন স্যার, আমি যদি এত টাকা দিতে পারতাম তাহলে তো বিদেশ গিয়ে স্যার আমি একটা বড় জুতের ফ্যাক্টরি করতে পারতাম। আচ্ছা স্যার, একটা কাজ করলে কেমন হয়? আমি তো প্রতিদিন কিছু না কিছু ইনকাম করি। এই রাতের বেলা গোপনে এসে যদি আপনাকে ওইখান থেকে আমি কিছু কিছু টাকা দিয়ে দিলাম, এরপরে যখন টাকাটা পরিশোধ হয়ে যাবে তখন আপনি না হয় আমাকে কাজ করার সুযোগটা দিলেন। ধর মিয়া, তুমি না আসলেও একটা ভেজাল। ঠিক আছে, তুমি যেহেতু গরিব মুসি, একবারে এতগুলা টাকা দিতে পারবা না, তাহলে তুমি আজকের থেকে এক কাম করো। তুমি ওই যে আমারে কিছু কিছু করে দিয়া যাও, যেদিন আমার পুরো অ্যামাউন্ট আমি পাওয়া যাবো সেই দিন আমি তোমারে জুতা পরিষ্কার করার ব্যবস্থা করে দিব। আমি তোমারে কথা দিলাম। আপনি কথা দিলেন তো দারোয়ান স্যার? আরে বাবা, আমি তোমারে কইলাম না কথা দিলাম? আমার নাম রহমত, আমি কথার করি না খেয়ানো। তাহলে আমি যাই স্যার, গিয়ে কাজ করি গে। হ্যাঁ শোনো, তুমি যে আমারে স্যার স্যার করে ডাকো, এটা আবার জজ সাহেবের সামনে ডাকো না। যখন জজ সাহেব না থাকবো, আশেপাশের লোকজন না থাকবো, তখন তুমি আমার স্যার করে ডাকবা, আর মানুষজনের সামনে ভাই করে ডাকবা। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আপনার কথা মতোই আমি কাজ করব। আসি তাহলে। ঠিক আছে। ওরে ফুল বানু রে, কখন আইবি? শোনো, আগামীকালকে হয়তো আমি বাসায় নাও আসতে পারি, জরুরি কাজে ঢাকার বাইরে যেতে হবে। আগামী পরশুদিন আসবো। নিজের দিকে খেয়াল রেখো। তুমিও নিজের খেয়াল রেখো। আমার তো নিজের খেয়াল রাখতেই হবে, কারণ এই দুনিয়ায় তুমি ছাড়া আমার আর কি আছে বলো তো? মানুষের কত আশা থাকে, স্বপ্ন থাকে। বাবা মার কাছে নিজের বউটাকে রেখে দূরে কাজে যাওয়া কতটা সহজ, কিন্তু দেখো আমার বেলায় তার উল্টোটা। বাবা মাকে হারিয়ে ফেলেছি, এখন শুধুমাত্র আমি আছি তোমাকে দেখার জন্য। বাসায় একটা কাজের লোকও নেই যে তোমাকে দেখে রাখবে। তাই বলে নিজের যত্ন নিও, কেমন? আর তুমি আমার চিন্তা চিন্তা করো না তো, আমি কি বাচ্চা মেয়ে? আমি কি পারবো না নিজের খেয়াল রাখতে? তুমি রিল্যাক্সে কাজ শেষ করে বাসায় যাবে। আচ্ছা শোনো, অনেক রাত হয়ে গেছে, শুয়ে পড়ো। আমার একটা ইম্পর্টেন্ট ফাইল চেক করতে হবে, আমি চেক করে আসছি। স্যার, টাকা দাও। জি, এই নিন স্যার। স্যার, আপনি যে টাকাটা দাবি করছিলেন তা কিন্তু আমি প্রতিদিন এসে এসে মোটামুটি পরিশোধ করে দিয়েছি। এই টাকাটাই বাকি ছিল, আজকে কিন্তু পুরো টাকাটাই পরিশোধ হয়ে গেল। স্যার, কাল সকালে কিন্তু আমাকে ম্যাডামের জুতা পালিশ করার সুযোগটা দিতেই হবে। এই মেয়ে, তোমার এক কথা কইবার কম, হ্যাঁ? কথা যখন দিছি ব্যবস্থা করুন। প্রতিদিন আমি কষ্ট করে যে টাকাটা ইনকাম করতাম সেখান থেকে কিন্তু একটু একটু করে স্যার আপনার হাতে তুলে দিয়েছি স্যার। কালকে সকালে কিন্তু স্যার ম্যাডামের জুতা পালিশ করার সুযোগটা আমাকে দিতেই হবে। আরে বাবা, এত হিস্টোরি শুনাইতেছো কেন? হ্যাঁ, তুমি কালকে সকাল 10টায় আসো, আমি ব্যবস্থা করে দিমু। তাহলে কাল সকালে আমি আমার মেয়ের মুখটা দেখতে পারবো। কতটা বছর আমি আমার মেয়ের মুখটা দেখি না, নিশ্চয়ই আমি মেয়ের মুখটা দেখতে পারবো। হ্যাঁ, এত কি ভাবতেছো? যাও, কালকে সকাল 10টার সময় আইসো, আমি ম্যাডামের জুতা পালিশ করার ব্যবস্থা করে দিব। স্যার, ঠিক আছে, ঠিক আছে স্যার। ফুল বানরে সুন্দর দেখে চুরি কিনে দিবি। শালা মুসির বাচ্চা মুসি এখনো আয় না, আমার এই জুতা হাতে করে খাড়া করায় রাখছে। হ্যাঁ মুসি, তুমি আসলে একটা খারাপ লোক, টাইম মেনটেন করে চলো না। এই যে আমি জুতা জোড়া হাতে লয়ে 10টাতে খাড়াই দিছি, আমি কয়টা বাজে? 12টা 10 বেজে গেছে গা। আসলে স্যার আজকে একটু দেরি হয়ে গেছে। আর আপনি জুতা নিয়ে এখানে দাঁড়িয়ে থাকবেন কেন? আমাকে তো জজ সাহেবের বাসায় নিয়ে যাওয়ার কথা। আরে এত বেসাল পারতেছো কেন? ভিতরে নিয়ে যাওয়ার কথা তো কি হয়েছে? তোমার লগে কথা ছিল তুমি জজ সাহেবের অথবা জজ সাহেবের বউয়ের জুতা পালিশ করবা,
এখন ম্যাডামের যে জুতা সব নতুন জুতা পালিশ করার কোনো প্রয়োজন নাই। এই যে স্যারের জুতা লইছি, এই জজ সাহেবের জুতা, তুমি এগুলো পালিশ করো। না 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 স্যার, আপনি আমাকে অতটা বোকা ভাববেন না। এটা যে জজ সাহেবের জুতা, এইটা আমি বিশ্বাস করি না। এই মিয়া, তুমি নিজের পরিচয় দাও মুসি। তুমি কেমন মুসি? একজন মুসি জুতা বিশেষজ্ঞ হওয়া দরকার। জুতার চেহারা দেখে চিনা দরকার এটা কার জুতা। তুমি কি জুতা দেখে চিনো না এটা জজ সাহেবের জুতা নাকি জজ সাহেবের কাজের লোকের জুতা? দেখেন স্যার, এইটা কিন্তু আপনার সাথে কথা ছিল না। আপনার সাথে আমার কথা ছিল আমি জজ সাহেবের বাসার ভিতরে গিয়ে তার বউয়ের পায়ের জুতা খুলে তারপরে পালিশ করে দেব। আর সেই জন্যেই আমি দিনের পর দিন কষ্ট করে আমার টাকা আপনাকে দিয়েছি। হেই, আস্তে আস্তে, তুমি কি আমার চাকরি দেখাবে নাকি? জজ সাহেবের বউয়ের জুতা আনতে পারিনি তো কি হয়েছে? জজ সাহেবের জুতা তো আনছি। দেখেন স্যার, একদম টাল্টি বাল্টি কথা বলবেন না স্যার। আপনার সাথে আমার কথা যেটা ছিল আপনি সেটাই করবেন। হয় জজ সাহেবের বউয়ের পায়ের জুতা পালিশ করার সুযোগ করে দেবেন, আর না হলে আপনি আমাকে যে টাকা নিয়েছেন সেগুলো ফেরত দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে, তোমার লগে এই ব্যাপারে আমার রাত 10টার পরে কথা হইব। রাইতে আয়ো। এখন যাও, আমি ব্যবস্থা করতেছি, এখন তুমি যাও। না, এই কথা আমি মানব না। আপনি আমাকে অনেক ঘুরিয়েছেন। এই টাল্টি বাল্টি কথা ছেড়ে দিয়ে আপনার সাথে আমার যেটা কথা ছিল সেটা করেন। হয় আপনি আমাকে টাকা ফেরত দিবেন, না হলে ভিতরে নিয়ে জজ সাহেবের বউয়ের জুতা পালিশ করার সুযোগ করে দেবে। আচ্ছা তুমি কারাও, ব্যবস্থা করতেছি। ম্যাডাম। কি ব্যাপার মোকলেস, তোমার স্যারের জুতো পলিশ করা হয়নি এখনো? ম্যাডাম, ওই মুসিটা আজকে চলে গেছে আর কয়ে গেছে যে কালকে সকালে বাসায় আয়া স্যারের জুতা পালিশ করে দিব। না না, সে কেন বাসায় আসতে যাবে? আমি তো এগুলো পছন্দ করি না। তুমি আমাকে রিকোয়েস্ট করেছিলে যে সে নাকি তোমার স্যারের জুতো পলিশ করতে চায়, এজন্য আমি পারমিশন দিয়েছি। সো সে জুতো নিয়ে যাবে, নিয়ে পলিশ করে টাকা নিয়ে দিয়ে যাবে, শেষ। এখানে তো বাসায় আসার কিছু দেখছি না আমি। না মানে শোনো, এসব মুচি নোংরা মানুষজন আমি আমার বাসায় ঢোকাতে চাই না। তুমি কালকে সকালে ওনাকে গেটের সামনে আসতে বলবে, জুতো নিয়ে পলিশ করে টাকা দিয়ে ওনাকে বিদায় করে দিবে। বুঝতে পেরেছো? পরিষ্কারভাবে বলে দিয়েছি। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। আর শোনো, তোমার স্যার নাকি মাঝে মাঝে গেটের সামনে এসে তোমাকে পায় না। কোথায় যাও তুমি? না ম্যাডাম, কিছু করি না, ওই যে মাঝে মাঝে একটু চা খাইতে যাই। আচ্ছা ঠিক আছে, তুমি জুতোটা এখানে রেখে যাও, তোমার স্যার এখন বাইরে যাবে। ঠিক আছে ম্যাডাম। কি ব্যাপার? কে এসেছিল? আরে ওই যে দারোয়ানটা এসেছিল, তোমার জুতোটা নোংরা হয়ে গেছে। ও অনেকদিন ধরে বলতেছিল কোন মুচি নাকি জুতো পলিশ করতে চায়। আমার জুতো তো সব ঠিকঠাক আছে, তাই তোমার জুতোটা দিয়েছিলাম। কিন্তু ওই মুচি নাকি বাসায় এসে জুতো পলিশ করতে চায়, এজন্য গেট থেকে চলে গেছে। আমি আবার বলে দিয়েছি আমার এই দামি ড্রয়িং রুমে কোনো মুচি নোংরা মানুষজন আমি ঢুকাবো না। কি বলো? কেমন মুচি যে বাসায় এসে জুতা পলিশ করে দিয়ে যাবে? আচ্ছা ঠিক আছে, এসব কথা বাদ দাও। আমি কোর্টে যাচ্ছি, লেট হয়ে যাচ্ছে, তুমি খাওয়া দাওয়া করে নিও। আচ্ছা ঠিক আছে। সাবধানে যেও। হুম। সম্ভব না। কি সম্ভব না? আরে বাবা, তুমি সামান্য একটা মুচি, তোমার জজের বাসার ভেতরে ঢুকা জুতা পালিশ করা সম্ভব না। তুমি কেন বুঝতেছো না? তাহলে দিনের পর দিন আমার কষ্ট অর্জিত টাকা নেওয়ার সময় আপনার মনে ছিল না? এই খবরদার, একদম গলাবাজি করবি না, একবারে গলা টিপা মেরে আলাম। গলাবাজি করবো না মানে? দিনের পর দিন মাথার ঘাম পায়ে ফেলে অনেক কষ্টে টাকা অর্জন করে তারপর আপনাকে দিয়েছি। দিনের পর দিন আমি ঠিক মতো খাইনি, কখনো একবেলা খেয়েছি, কখনো দুবেলা খেয়েছি। এভাবে কষ্ট করে আপনাকে টাকা দিয়েছি শুধুমাত্র এই বাড়ির ভিতরে গিয়ে মেম সাহেবের জুতো পালিশ করবো বলে। আর আপনি যখন আপনার কথাই রাখতে পারবেন না, তাহলে আজকে এই মুহূর্তে আমাকে টাকা ফেরত দিয়ে দেন। এই তুই আমার কি এর টাকা দিছিস? তুই আমার কি এর টাকা দিছিস? তুই যে আমার টাকা দিছিস কোনো প্রমাণ আছে? তুই আমার কোনো টাকা পয়সা দিস নাই। যা কিন্তু যা। আমি কিন্তু এখন চিল্লাচিল্লি করে লোকজন জড়ো করে সবকিছু জানিয়ে দিব। হয় আমার টাকা ফেরত দিবি, না হলে আমাকে বাড়ির ভিতরে ঢুকিয়ে আমাকে কাজ করার সুযোগ করে দিবি। তোরে আজকে আমি খাইছি, তুই রহমত দারোয়ানে ছিলিস না, আজকে তোরে আমি আমাকে ছেড়ে দে, ছেড়ে দে বলছি। তুই তুই আমার
দিনের পর দিন কষ্ট তুই তোর টাকা আত্মসাৎ করেছিস, তোকে আমি ছাড়বো না। আজ তোকে আমি মেরেই ফেলবো। মা, মারে, মা, মারে, মা, আমি তোর জন্য সব করতে পারি রে মা, আমি তোর জন্য সব করতে পারি। আমি যদি এখন সারা জীবন জেলে পৌঁছেও মরি, তারপরেও আমার আর দুঃখ থাকবে না রে মা, আমার আর কোনো দুঃখ থাকবে না। বাবা একবার দেখা দে মা। শোনো, আজকে রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। খাবারের সুগন্ধ এখনো হাতে লেগে আছে। হয়েছে, এত প্রশংসা করতে হবে না। এখন স্যার আপনি ঘুমাতে চলেন, কালকে আপনার কোর্টে যেতাম। চলো। এই 1 মিনিট। হ্যালো, জি কি বলবেন বলুন। হোয়াট? যে কিনা আমার বাসার দারোয়ানকে খুন করেছে, যার ফাঁসির রায় আমি নিজে হাতে দিয়েছি, তার শেষ ইচ্ছা আমার বাসায় আসবে। আচ্ছা ঠিক আছে, কালকে ওনাকে নিয়ে আসবেন। তুমি এটা কি করলা? তুমি ওই খুনিটাকে কেন বাসায় আসার পারমিশন দিলা? যে কিনা আমাদের বাসার দারোয়ানকে খুন করছে, ওকে তুমি বাসায় আসতে বললা? ও যদি তোমাকেও খুন করে ফেলে? আহা, এত ভয় পেও না। ওই খুনির সাথে বিশেষ ফোর্স থাকবে। আর তাছাড়া যার ফাঁসির রায় আমি নিজে হাতে দিয়েছি, তার শেষ ইচ্ছা আমার বাসায় আসবে। আমি বিচারক হয়ে তার শেষ ইচ্ছাটা কিভাবে পূরণ না করে থাকতে পারি বলো তো? তারপরও আমার না ওনাকে দেখলেই কেমন যেন ভয় লাগে। ওই বৃদ্ধ লোকটার ছবি দেখে আমি অনেক ভয় পেয়ে গেছি। আরে বাবা, আমি বললাম তো ভয়ের কিছু নেই। ওর সাথে অনেক পুলিশ ফোর্স থাকবে। আর তাছাড়া যার ফাঁসির রায়টা আমি নিজে হাতে দিয়েছি, তার শেষ ইচ্ছাটা তো পূরণ করতে হবে, তাই না? এটা তো তোমাকে আগেই বললাম। ওনাকে দেখে কেমন মায়া হলো আমার। সত্যি মানুষটা বড় অদ্ভুত। তার কথার ধরন আলাদা, কেমন যেন মায়া ভরা। দেখে বোঝাই যায় না খুনটা সে করেছে, কিন্তু হয়তো কোনো কারণবশত খুনটা করে ফেলেছে। আচ্ছা যাই হোক, এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না। কালকে আসবে, হয়তো কিছু কথা বলবে, তার শেষ ইচ্ছাটা পূরণ করে দেই। তুমি এ নিয়ে একদম চিন্তা করো না, ঘুমিয়ে পড়ো। এতটা বছর আমার মেয়েটাকে একটু দেখার জন্য কত মানুষের কাছে আকুতি করেছি ছাড়, কিন্তু আমার মেয়ের টাকা পাইনি। আমি খেয়ে না খেয়ে তিল তিল করে স্যার টাকা জমিয়ে ওই রহমত আলী দারোয়ানকে টাকা দিয়েছিলাম শুধুমাত্র আমার মেয়েটাকে দেখার জন্য। কিন্তু সে যখন আমার সাথে চিটিং করলো, আমি তখন স্যার রাগ সামলাতে পারিনি। কিন্তু আদালতে তো আপনার কাছে জিজ্ঞাসা করা হয়েছিল আপনার কিছু বলার আছে কিনা। আপনি তো নিজে মুখে স্বীকার করেছেন আপনি দারোয়ানকে নিজে হাতে খুন করেছেন। আমি নিজে খুন করেছি, এটা সত্য স্যার। কিন্তু স্যার, আমি যদি আদালতে বলতাম যে জজ সাহেবের স্ত্রী একজন মুচিক মেয়ে, তখন কি আপনার মান সম্মান থাকতো বলেন? আর সে কারণেই তো আমি ওইখানে কথাটা স্বীকার করিনি স্যার। না, আমি বিশ্বাস করি না। আমি কখনো বিশ্বাস করি না যে এই লোকটা আমার বাবা। জি ম্যাডাম, উনি সত্যি কথাই বলছে। উনি আপনার প্রকৃত বাবা। বাবা? ইন্সপেক্টর সাহেব, আপনি সব কি বলছেন? উনি আমার বাবা কিভাবে হবে? ম্যাডাম, স্যার যা বলছেন সব কিছু সত্যি কথাই বলছেন। উনি আপনার প্রকৃত বাবা। আপনার মা মারা যাওয়ার আগে আপনাকে, এখন আপনি যাকে বাবা হিসেবে জানেন, তার কাছে আপনাকে দত্তক হিসাবে দিয়ে যায়। তারপর থেকে আপনি আপনার প্রকৃত বাবার পরিচয় জানতে পারেননি। আর এতদিন আপনার প্রকৃত বাবাও আপনাকে অনেক খুঁজেছে, কিন্তু খুঁজে পায়নি। আজ সকালে আপনার বাবা ফোন করে আমাদেরকে জানিয়েছে যে উনি হলো আপনার প্রকৃত বাবা। এরপর আমরা বিশ্বাস করতে বাধ্য হয়েছে। বাবা? বাবা, আমার বড় মা,
বাবা আমার আজকে ভালোটা 1 মিনিটে ভাসে মৃত্যুর আগে তোকে যে মন ভরে দেখতে পারলাম, এটাই আমার জীবনের অনেক বড় পাওয়া। তোর মা তোর জীবন থেকে এই মুচি বাবার নামটা মুছে ফেলতে চেয়েছিল, আর সেজন্যই তো আমি তোকে এতটা বছর মুখে জড়িয়ে আদর করতে পারিনি। কিন্তু কিন্তু মা, মৃত্যুর আগে আমি তোকে একটা কথা বলে যেতে চাই। আচ্ছা তুই বল, মুচিগিরি করা কি কোনো খারাপ কাজ? আমি তো সৎ পথে উপার্জন করেছি, তাহলে আমাদের সমাজের একজন মুচির মেয়েরা কেন বড় স্কুলে পড়াশোনা করতে পারে না শুধু বাবার পরিচয়ের কারণে? আমাদের সমাজে কেন মেয়েদের বড় জায়গায় বিয়ে হয় না শুধুমাত্র বাবার পরিচয়ের কারণে? আমি জানি এর উত্তর কেউ দিতে পারবে না, দিতে পারবে না। আসুন। বাবা হাসিতে বল আমার কাকি। ওগো ওগো, তুমি পাথরের মূর্তি হয়ে দাঁড়িয়ে থাকো না, ওরা আমার বাবাকে নিয়ে যাচ্ছে, তুমি কিছু একটা করো। তুমি নিজে হাতে আমার বাবার ফাঁসির আদেশ দিয়েছো। আমার বাবা প্রকৃত অপরাধী না, আমার বাবা পরিস্থিতির শিকার হয়ে আমার মুখটা শুধু দেখার জন্য কাজটা করছে। তুমি কিছু একটা করো, আমি তোমার কাছে আমার বাবার প্রাণ ভিক্ষা চাই, কিছু একটা করো। কেঁদো না, কেঁদো না, দেখছি কি করা যায়। তোমার বাবার জন্য মহামান্য রাষ্ট্রপতির কাছে আমি তোমার বাবার জীবন ভিক্ষা চাইব। আমার মনে হয় পরিবেশ পরিস্থিতির কারণে তোমার বাবাকে ক্ষমা সুন্দর দৃশ্যে দেখতে পারে। তাই যেন